প্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় গণপরিবহনে নৈরাজ্য। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমেই স্থপতি ইকবাল হাবিব, যুগ্ম সম্পাদক বাংলাদেশ পরিবেশ আন্দোলন। মাঝখানে আছেন ডক্টর এস.এম. সালিউদ্দিন, নগর পরিবহন বিশেষজ্ঞ, এবং ওই প্রান্তে আছেন আলহাজ মোহাম্মদ আবুল কালাম, সভাপতি ঢাকা সড়ক পরিবহন সমিতি। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতার নারী আইনজীবী 2 দিন এবং অন্য 2 আইনজীবীর 3 দিন করে রিমান্ড মঞ্জুর। চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে 270 কেজি বিস্ফোরক জব্দ। সিলেটের রাজন হত্যা মামলার চার্জশিট আদালতে গ্রহণ, পলাতক 3 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ আর থাকছে না, হাইকোর্টের রায়ে আপিল বিভাগে বহাল। ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। ভারতের বাজারে অস্থিরতার সুযোগে কম দামে আগে কেনা পেঁয়াজ দ্বিগুণ দামে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা, মনিটরিং না থাকার অভিযোগ। এবং টানা বৃষ্টি আর উজানের ঢলে নদ নদীর পানি বাড়ায় বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি, খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির সংকট। কালাম ভাই, জি, বাহ, যেহেতু গণপরিবহনে আপনাকে বাড়ি যেহেতু একদম সরাসরি গণপরিবহনের মধ্যে আছেন, আমাদের এত দুরবস্থা কেন গণপরিবহনে? মানে সমস্যাটা আসলে মূল জায়গাটা কোথায়? আপনারা কেউ রাস্তার কথা বলছেন, উনি তো রাস্তার কথা বলে দিবেন, হ্যাঁ, তারপরে সিস্টেমের কথা বলে দিবেন। আপনার দৃষ্টিতে, আপনার যেহেতু বাসের ওনার করেন, আপনার দৃষ্টিতে আসলে সমস্যাটা কোথায়? অ্যাকচুয়ালি সমস্যাটা ধরুন, একটা জিনিস ব্যবসা যদি প্রফিটে লাভজনক অবস্থায় না আসা যায়, স্বাভাবিকভাবেই ওই ব্যবসার থেকে বিনিয়োগকারী মুখ ঘুরায়। ঠিক ঢাকার সিটিতে যে অবস্থাটা, এই সিটির অবস্থাটা কিন্তু একই জায়গায় আছে, যে এটা লাভজনক হচ্ছে না, বিদায় এখানে বিনিয়োগকারীর সংখ্যা দিন দিন কমছে। যেমন ধরুন, আজকের থেকে 6-7 বছরের আগেও গাড়ির সংখ্যা ছিল 7,000-এর উপর, এখন সর্বমোট সংখ্যা আছে 4,300 বা 200, এরকম, এর বেশি না। তার মধ্যেও একটা বিরাট অংশ থাকে রিপেয়ারিংয়ে। তো এই যে অবস্থাটা, এই স্বল্প সংখ্যক গাড়ি দিয়ে বা আপনার একটা গণপরিবহন, একটা রাজধানীর ঢাকা এত জনবহুল সিটিতে এটা মেনটেন করা সম্ভব না। কাজেই গাড়ি আমাদেরকে মানসম্মত গাড়ি বাড়াইতে হবে। যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং যারা আপনার গরিব, দিন আনে দিন খায়, এই ধরনের লোকের জন্য এইগুলির আমার মনে হয় একটা শ্রেণীবিন্যাস করা উচিত, এবং বাসগুলিও শ্রেণীবিন্যাস করে এইটার যদি একটা ভাড়া যেটা আছে, এই ভাড়াটাও শ্রেণীবিন্যাস যদি করা হয়, তা আমার মনে হয় যে বিনিয়োগকারী আসবে এবং এটা লাভজনক হবে। লাভজনক যদি না করা যায় ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে বিনিয়োগকারীরা আসবে। সালাউদ্দিন ভাই, উনি বলছেন লাভজনক না, তাহলে এই 1.5 কোটি লোকের সিটি, কেউ বলে 1.5 কোটি, কেউ 2 কোটি, আমি জানি না, আল্লাহ জানেন খালি যে এখানকার এই শহরের মহানগরীর লোক সংখ্যা কত। কেন গণপরিবহন লাভজনক হবে না, হচ্ছে না, কারণটা কি জানেন? ওনারা এর ফাঁকটা কোথায়? প্রথমেই আমি বলবো যে আমরা যে গণপরিবহনের কথা বলছি, আদতে গণপরিবহন মানে বাস বা মিনি বাস দিয়া যাত্রী আনা নেওয়ার সিস্টেমকেই কিন্তু গণপরিবহন বলে না। গণপরিবহনের আওতায় পরিবহন ব্যবস্থাকে আনার জন্য
অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িত। তার ভিতরে আপনার খুব অল্প কথায় যদি বলা হয় তাহলে বলবেন যে গণপরিবহন হতে হবে আপনার মানুষের জন্য আরামদায়ক, এর জন্য নির্দিষ্ট রুট থাকতে হবে এবং এর জন্য আপনার এই পরিবহন সিস্টেমটাকে আপনার ভালো করে চালানোর জন্য ট্রাফিক একটা ব্যবস্থা থাকতে হবে। এছাড়াও এর রুটের যে একটা নির্দিষ্ট রুট যে থাকার কথা সেইটাও থাকতে হবে। চতুর্থটা যেটা আসছে, যেটা আপনাদের কালাম সাহেব বললেন, সেটা হলো একজন ব্যবসায়ী যখন এটা দিয়ে ব্যবসা করবে তার ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও তাকে এটা কিন্তু ব্যবসায়িক পজিটিভ একটা ব্যবসায়ের একটা আপনার আর্থিক সঙ্গতি থাকতে হবে। আপনি যদি এই সব ফ্যাক্টরগুলোকে দেখেন তাহলে দেখবেন যে ঢাকাতে এর একটাও নাই। কেন একটাও নাই? আপনি দেখেন যে একই রুটে আপনার মিনিমাম 15 থেকে 20 জন মালিক একই রুটে গাড়ি চালায়, তাদের প্যাসেঞ্জার একই, এবং তারা নিজেদের ভিতরে কম্পিটিশন করে। এমনকি তাদের গাড়িগুলো লিজ নেয় তাদেরই ড্রাইভাররা, এবং একই মালিকের গাড়ি নিজেদের ভিতরে নিজেরাই কিন্তু আবার কম্পিটিশন করে। গণপরিবহন থেকে কিন্তু এটা বিচ্যুত হয়ে গেছে, গণপরিবহনের ডেফিনেশনে এটা আসে না। এক। 2 নম্বর হলো যে এর জন্য কোনো নির্দিষ্ট কোনো আপনার রুট নাই। সেই রুটটা যেটা আমরা বলি যে রুট ফ্র্যাঞ্চাইজ, রুট ফ্র্যাঞ্চাইজ নেই আমাদের শহরে। ঢাকার মতো এরকম একটা ক্যাপিটাল সিটিতে, পৃথিবীর কোনো মানে বড় ক্যাপিটাল সিটি যেখানে প্রায় 1.5 কোটি থেকে 2 কোটি মানুষের বসবাস, সেখানে আপনার এই রুট বিন্যাস না করে যে আসছে গাড়ি নিয়ে তাকেই আমি রুট দিয়ে দিলাম, এই সিস্টেমে আপনার গণপরিবহন চলে না। যার ফলে যেই লোকসানের কথাটা উনি বললেন, এটা কিন্তু আমি বলবো এটা ইটস এ ক্রিয়েটেড আপনার প্রবলেম। ক্রিয়েট করা হয়, নিজেরাই নিজেদের মধ্যে কম্পিটিশন করছে করে এই ব্যবসাতে লসের এই লসের ভিতরে তারা পড়ছে না। যায় এক। 2 নম্বর হলো তারা যে সুযোগ সুবিধাগুলো তাদেরকে দেওয়া দরকার সরকারের পক্ষ থেকে, আপনার ট্রাফিক সিস্টেমের কথা বলুন বা আপনার তাদের মেনটেনেন্সের জন্য কথা বলুন, পার্কিংয়ের ব্যবস্থা কথা বলুন, এগুলো কিন্তু কাউর নাই। আপনি যদি লক্ষ্য করেন আপনি দেখবেন ম্যাক্সিমাম বাসগুলো আপনার এই যে চওড়া রাস্তাগুলো যেখানে করে রাখছে সেখানে লাইন ধরে পার্কিং করে আছে। তাহলে আমি রাস্তাটা বড় করলাম কিসের জন্য? এটাও নাই। এরপরে যেটা আসছে সেটা হলো মানুষ, আপনি যদি দেখেন যে চাহিদা কিন্তু আছে, লাভ না হওয়ার কোনোই কারণ নাই, চাহিদা আছে, কিন্তু মানুষ যে উঠবে গাড়িতে তার কোনো সুবন্দোবস্ত নাই। আমি আজকে আমার নিজের চোখে আমি দেখেছি যে আমি যখন আপনাদের এই স্টুডিওতে আসছিলাম, আমি দেখলাম আপনার এই বাংলা মোটরের মোড়ে একটা মেয়েকে কিভাবে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং সেই মেয়েটা রাস্তার উপর কিভাবে পড়ে গেল আমার নিজের চোখে দেখা। এবং এই যে নৈরাজ্য, এই নৈরাজ্যের ফলেও কিন্তু আপনার মানুষে এখন এই বেবি ট্যাক্সির মতো সিএনজি গাড়ি প্রাইভেট গাড়ি হিসেবে কেনা শুরু করে দিয়েছে। এটাকে নৈরাজ্যই বলা চলবে, কারণ যে সকল আপনার হেল্পাররা এই গাড়িগুলোকে আপনি নিয়ন্ত্রণ করে, ইনফ্যাক্ট তারা না আছে তাদের প্রশিক্ষণ, না আছে তাদের মেধা, না জানে তারা ট্রাফিক সিস্টেম সম্বন্ধে কোনো কিছু, যার ফলে আপনার আলটিমেটলি কিন্তু আপনার মানে ব্যাঘাত হচ্ছে কিন্তু জনজীবন। এই একটাই কারণে যে যেহেতু রুট বিন্যাস ঠিক মতো করা হয়নি, যেহেতু তাদেরকে আপনার সঠিক বাস যেগুলা অ্যাকচুয়ালি রুটে দেওয়ার কথা সেই বাসগুলো দেওয়া হয়নি, যার ফলে আলটিমেটলি প্যাসেঞ্জাররা যেহেতু আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই কারণেই কিন্তু অনেকেই আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের গাড়িতে যাতায়াত করে না। এইটা ওয়ান অফ দ্য রিজন যার জন্য তারা বলছেন যে আপনার কি বলে এটাকে ব্যবসা লস হচ্ছে। আপনি এও দেখবেন একই রুটে দেখবেন এক বাস নিচ্ছে আপনার 15 টাকা একটা কোনো একটা পার্টিকুলার ডিস্টেন্সের জন্য, আরেকজন নিচ্ছে 10 টাকা। ওই যে ইন্ট্রা কম্পিটিশন যেটা তাদের ভিতরে থাকে। তো এই কতগুলো ফ্যাক্টর, যেই ফ্যাক্টরগুলোকে আপনার অ্যাড্রেস না করা হলে আপনার গণপরিবহন আপনি পরিবহন হিসাবে এটাকে চিহ্নিত করতে পারবেন না। আমি বলবো
যে এখনো সময় আছে। আমরা বারবার একই কথা বলছি, ঢাকা ইজ এ ডেড সিটি নাও। এটা আপনারা যদি, আমি গত পরশু অনলাইনে দেখেছি যে ঢাকা একটা মৃত শহর হিসাবে আখ্যায়িত হয়ে গেছে অলরেডি। এখানে আপনার মানুষ চলাচলের, মানুষের কোনো উপায় নাই। এখনো সময় আছে, আপনারা এই সমস্ত যারা গাড়ি চালাচ্ছে ঢাকা শহরে তাদেরকে একত্র করে 5 থেকে 6টা কি 7টা আপনার কোম্পানি করে দেন, তাদেরকে নির্দিষ্ট রুট করে তাদের গাড়িগুলোকে কালার্ড করে দেন। আপনি দেখবেন হয়তো এমনও হতে পারে, আমি এরকম একটা আপনার করেছিলাম, আমি যখন ডিটিসিবিতে ছিলাম আমি একটা গণনা করেছিলাম যে ওই রামপুরা রুটে দেখা যাচ্ছে যে সেইখানে আপনার প্যাসেঞ্জারদের চাহিদা অনুযায়ী যতগুলো বাস দরকার তার চেয়ে অনেক বেশি বাস আছে, কিন্তু প্যাসেঞ্জার কিন্তু আপনার বাস পাচ্ছে না। বিকজ অফ দ্যাট ওই ইন্ট্রা কম্পিটিশনের জন্য তারা পাচ্ছে না। তারা ওই শুরুর থেকেই সমস্ত প্যাসেঞ্জারদের ভরে নিয়ে আছে, একেবারে রাস্তার ভিতরে কাউকে উঠাতে পারছে না, এবং প্রত্যেকটা বাসই কিন্তু তাই করছে। সুতরাং এইখানে আপনার এই নৈরাজ্যের প্রথম কারণ হলো আমাদের ব্যবস্থাপনায় ত্রুটি, আমাদের রুট বিন্যাসে ত্রুটি, আমাদের মানুষকে যাত্রী হিসাবে মূল্যায়নে আমাদের অবহেলা। এই জিনিসগুলোর জন্যই কিন্তু আপনার মেইন এই নৈরাজ্যটা আসছে। ইকবাল ভাই, আপনি তো স্থপতি, আপনি আমাকে বলেন, আমরা যখন উপরে বিল্ডিং থেকে দেখি খালি গাড়ি দাঁড়িয়ে আছে, কেউ নড়তে পারছে না, কেউই নড়তে পারছে না। এমন অবস্থা হয়ে গেছে যে যেমন বিআরটিএ ইচ্ছা মতো, তাদের ইচ্ছা মতো সব গাড়ির নতুন নতুন গাড়ির লাইসেন্স দিয়ে দিচ্ছে। এখন আগে আমাদের জন্য, আমার কাছে মনে হতো যে রিক্সায় বড় সবচেয়ে সমস্যা, এখন তো আমার কাছে মনে হচ্ছে প্রাইভেট কার সমস্যা। সব লোকজন যেভাবে বলছে, তার মানে হলো যে কথাগুলো আসছে এখন, যে একটা বাসে যতগুলো লোক নিতে পারে, একটা প্রাইভেট কারে কয়জন, 2জন 3জন 4জন, এর বেশি না। এতে যেটা হচ্ছে যে উনি বললেন ডেড সিটি, স্ট্যাগ হয়ে গেছে। আপনি সকালে যদি বেরোন, তারপরে আপনার মানে বৃষ্টির মধ্যেও আপনার ঘাম আরম্ভ হয়ে যায়। কেন? কারণ যে উনি যাবেন কি করে, পৌঁছবেন কি করে, সেই দুশ্চিন্তায় বাঁচেন না। আমার কাছে মনে হয় যে শুধুমাত্র আমরা গণপরিবহন ব্যবস্থার সংজ্ঞাটা যদি সালাউদ্দিন সাহেবের কাছে বুঝে থাকি, আমি খুব সংক্ষেপে সেটাকে আগে বলে রাখতে চাই, তারপরে আমি সমস্যার মূল কারণে যাব। আমি যেভাবে দেখি, গণমানুষের জন্যে স্বল্প খরচে অনেক মানুষ দ্রুততম সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে, যেই পরিবহন ব্যবস্থায়, সেটিকে আমরা গণপরিবহন ব্যবস্থা বলবো। এখন আমাদের বর্তমানে যতটুকু সড়ক রয়েছে তার যত শতাংশ বাস বা বড় বড় পরিবহন সেগুলো চলার মতো আছে, সেটার যদি অনুপাত আপনাকে বলি, মাত্র 12.5 থেকে 13% বর্তমানে যে সড়ক সেগুলিতে বাস চলতে পারে, মিনি বাস চলতে পারে। তার মানে যদি গণপরিবহন ব্যবস্থার অন্যতম টার্গেট হিসেবে, একটি টার্গেট হিসেবে বাসকে ধরি, তাহলে সেখানে তার চলাচলের জায়গা অত্যন্ত সীমিত। সেই সীমিত জায়গায় আপনি দেখবেন সবচেয়ে বেশি এই সড়কগুলো জুড়ে রয়েছে প্রাইভেট কার। আমরা অনেকভাবে বলেছি, একটু সহজ ভাষায় যদি বলি, যে মোডাল শেয়ার, অর্থাৎ আমরা প্রতিদিন প্রায় 2.5 কোটি থেকে 3 কোটি ট্রিপ তৈরি হচ্ছে। ট্রিপ মানে হচ্ছে আমি এখন যেখান থেকে আমার অফিস থেকে আসলাম, এটা একটা ট্রিপ। সেই ট্রিপগুলোর চরিত্র বিশ্লেষণ করে সড়কে কে কতটুকু ব্যবহার করবে সেইভাবে পরিকল্পনা করা দরকার। সেই বিশ্লেষণগুলো 2013 পর্যন্ত যে অনুপাত ছিল, তাতে দেখা যায় প্রাইভেট কার মাত্র 7 থেকে 8% শেয়ার হোল্ডার, মানে 7 থেকে 8% মানুষ প্রাইভেট কার দিয়ে চলাচল করছে। কারণ একটা গাড়ি জায়গা অনেক বড় হতে পারে, মানুষ তো ভিতরে একজন, 90% লোকই। এর মধ্যে বাস, রিক্সা এবং হেঁটে যাওয়া মানুষের সংখ্যা বাদবাকিগুলো। এখন বাসের মধ্যে ওই সিএনজি থেকে শুরু করে, টেম্পু থেকে শুরু করে সবই রয়েছে। আবার আরেকটি চরিত্র হলো, তো এই যে এইটা একটু বলে নিই, তো তার ফলে হচ্ছে কি, চাহিদা এবং যোগানের অনুপাতে সড়কের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা দরকার। এবং সেক্ষেত্রে আমার এই 15-16% সড়কে যদি আমি সবচেয়ে বেশি মানুষকে, ওই যে গণপরিবহনের যে সংজ্ঞাটা বললাম, সেখানে যদি নিশ্চিত করতে চাই, তাহলে ওই সড়কগুলোতে অন্তত প্রাইভেট গাড়িকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ 8% লোক 80% জায়গা দখল করে পুরো সড়কটাকে চোখ করে ফেলবে, এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। এটা হচ্ছে পুরোপুরি পরিকল্পনা এবং নিয়ন্ত্রণহীনতার একটি নিদর্শন। এবং যার কারণে যদি আমি বলি, আজকেরই আপনার প্রশ্ন যে এই দুরবস্থা কেন, এই অব্যবস্থা কেন, এই দুর্ভোগ কেন, তার মূল কারণ আসলে এটিকে শুধুমাত্র প্রফিট মোটিভেশনের একটি জায়গা হিসেবে দেখা।
অর্থাৎ গণপরিবহন ব্যবস্থাকে আমরা একটা প্রফিট মোটিভেটেড একটি ক্ষেত্র হিসেবে, খাত হিসেবে দেখার চেষ্টা করছি। এটি অবশ্যই একটি সেবামূলক খাত এবং সেখানে সরকারকে একটা প্রণোদিত খাত হিসেবে এটাকে দেখতে হবে এবং সেটা প্রাইভেট সেক্টরের সাথে হাতে হাত মিলিয়ে সরকার তার লাভ, ওইটুকু লাভ যতটুকু সাস্টেইনেবল লাভ সেতটুকু নিশ্চিত করবে, কিন্তু প্রয়োজনে সরকার ভর্তুকি দিয়ে হলেও এই খাতকে মানুষের কাম্যতার মধ্যে, সহজলভ্যতার মধ্যে এবং তার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে আনতে হবে। এবং সেই জায়গায় নিয়ন্ত্রণহীন, মানহীন সেবা এবং প্রয়োগহীন আইন আমাদেরকে যাচ্ছেতাই অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। এবং এই নিয়ন্ত্রণহীনের মধ্যে রয়েছে নিয়ন্ত্রণহীন দক্ষতা, অর্থাৎ ড্রাইভারদের দক্ষতা আছে কিনা, হেল্পারের দক্ষতা আছে কিনা, কারো কাছে জবাবদিহিতার কোনো কাজ নাই। বিআরটিএ বলেন অথবা পুলিশ বলেন, রয়েছে মানের যে নিয়ন্ত্রণ, সাংঘাতিকভাবে নিয়ন্ত্রণহীনতা। ওনারাই সেদিন টকশোতে স্বীকার করেছেন একটি রাউন্ড টেবিলে যে এই পরিমাণ গা ঘষাঘষি করে যে প্রতিদিন নাকি 5 থেকে 10টা আঁচড় না লাগালে বুঝতে হবে যে সে চলেই নেই, প্রতিদিন একটা গাড়িতে। তার মানে বুঝতে পারছেন অবস্থাটা কতটা ভয়াবহ। রয়েছে রুট বিষয়ে নিয়ন্ত্রণহীনতা, অজস্র রুট, এবং এই রুটের পারমিট কে দিচ্ছে, কেন এত রুট, কেউ তার জবাবদিহিতা নাই। ওই রুটে গাড়ি আছে কিনা তাও জানা নেই। রয়েছে স্টপেজ না থাকার নিয়ন্ত্রণহীন কার্যক্রম, যে কোনো জায়গায় নামাচ্ছে, যে কোনো জায়গায় উঠাচ্ছে। যে ঘটনাটা বললেন আমি নিশ্চিত ওটি কোনো স্টপেজ ছিল না, সিগন্যালের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে মানুষকে এবং একজন প্রথিতযশা সাংবাদিককে আমরা এখানে মেরে ফেলেছি। রয়েছে আইন অনুযায়ী বন্দোবস্ত এবং ব্যবস্থাপনার ক্ষেত্রেও নিয়ন্ত্রণহীনতা। এখন এই পুরো কার্যক্রমের জন্য আপনি দায়ী করবেন কাকে? আমি মনে করি সত্যিকার অর্থে এই সড়কগুলোর নেটওয়ার্ককে বেস করে যতটুকু রয়েছে ততটুকু দিয়ে একটি সাশ্রয়ী জায়গায় যাওয়া, অর্থাৎ অন্ততকে সচল করা, এটির জন্যে বিশাল বিশাল রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই। কতগুলো সুস্পষ্ট নিয়ন্ত্রণমুখী রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সেই পদক্ষেপগুলি যদি আপনার অনুষ্ঠানে অনেকবার বলেছি, আজকে সুস্পষ্টভাবে বলছি। প্রথমত, সড়কের পাশের যে সমস্ত ফুটপাথ রয়েছে তাকে সচল করা শুধুমাত্র পদচারীর জন্যে এবং তার চলাচল ক্রসিং সহজতর করা, পথচারী প্রাধান্য একটি নগর করার জন্য। কেন? কারণ এই যে বলছিলাম মোডাল শেয়ার, সেই মোডাল শেয়ারের টোটাল মোডালিটির প্রায় 47 থেকে 48% হচ্ছে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে। তার মানে আমার ট্রিপগুলো এই 47% 1.5 কিলোমিটার যেটা, সেটা অনেকে হেঁটে যেতে হয়তো পারবেন যদি অন্তত মিনিমাম ফেসিলিটি থাকে হেঁটে চলা এবং তার সাথে পয় নিষ্কাশন ইত্যাদি ইত্যাদি, ছায়া, একটু পানি খাওয়া ইত্যাদি ব্যবস্থা থাকে এবং নিরাপদ ভাবে আমি ক্রস করতে পারবো, নিরাপদ ভাবে ওই হোন্ডাকে এড়িয়ে গাড়ি পার্কিং করে বিভিন্ন দখলের মুক্ত ভাবে আমি হেঁটে চলতে পারবো এবং অবশ্যই নিরাপদ ভাবে। তাহলে এটি একটি ঘটনা। দ্বিতীয়, সড়কের যে 12.5% মধ্যে বাসকে চালানো যাবে সেইখানে অবশ্যই প্রাইভেট গাড়িকে নিয়ন্ত্রণ করতে হবে অফিস টাইমে এবং অফিস শেষ হওয়ার টাইমে, শুরু এবং শেষ টাইমে। অন্য ছুটির দিনে যেতে পারে, অসুবিধা নাই। এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে পার্কিংবিহীন সমস্ত ল্যান্ড ইউজ বা ভূমি ব্যবহার, এই যে শপিং সেন্টার করলাম তার কোনো পার্কিং নেই, সমস্তগুলো কঠোরভাবে বাতিল করতে হবে। তোমার শপিং সেন্টার করেছো, পার্কিং নাই, শপিং সেন্টার বন্ধ করে রেসিডেন্স বানাও, অন্য কিছু করো যার গাড়ির প্রোডাকশন বা গাড়ির প্রয়োজন হবে কম। এটি হলো দ্বিতীয় জায়গা বললাম, অর্থাৎ সড়ককে যতটুকু রয়েছে তার সুবন্দোবস্ত করা। তৃতীয়, একদম রেডিমেড একটা সলিউশন, আমাদের রেল লাইন রয়েছে নারায়ণগঞ্জ থেকে গাজীপুর এবং রেলের জায়গাও রয়েছে যেগুলো বিভিন্নভাবে বেদখল হচ্ছে, রাজনৈতিকভাবে প্রভাবশালী মহল, তারপরে বস্তি, এইগুলিকে অবমুক্ত করে দুপাশে দুটো এক্সট্রা রেল লাইন লাগিয়ে আজকে এই মুহূর্তে বোম্বে শহর অথবা কলকাতা শহর যেভাবে চলছে, যারা আমাদের কাছাকাছি অর্থনৈতিক মান এবং চরিত্র আমাদের কাছাকাছি, সেইভাবে আমরা যদি কমিউটার রেল চালু করতে পারি, কমিউটার রেল কিন্তু এই ডেমো রেল না, কমিউটার রেলে বড় বড় দরজা থাকে, অসংখ্য মানুষ একসাথে উঠতে পারে, একসাথে নামতে পারে, ভিতরে মাঝখানে দাঁড়ায়, দুপাশে বসে, বাতাস সচল থাকে, এয়ার কন্ডিশন নয়, সেই রকম বাস যদি 15 মিনিট পর পর আসা যাওয়া করে এবং তার যে কতগুলো শহরের মধ্যে হিন্ডারনেস, অর্থাৎ শহরকে অবস্ট্রাক্ট করে করে এগুলো ক্রসিং করেছে, তখন কিন্তু ওই বিপদটা আবার সুফল হয়ে দাঁড়াবে। অর্থাৎ আমি বনানী, তেজগাঁ,
ফার্মগেট সমস্ত জায়গায় কিন্তু তাকে থামিয়ে থামিয়ে মানুষকে উঠাবো এবং নামাবো। এইটা যদি আজকে চালু করার জন্য সরকার সিদ্ধান্ত নেয় 9 থেকে 10 মাসে চালু করা সম্ভব। এবং এই ধরনের কার্যক্রমগুলোর বিনিয়োগ নির্ভর না, অনেক অর্থ বিনিয়োগ নয়। আমি যদি শেষ এই পর্যায়ে করি এইভাবে, আসলে আমরা করছিটা কি করছি? 22,000 কোটি টাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছি, 34,000 কোটি টাকার মেট্রো রেল করছি, অনেকগুলো ফ্লাইওভার প্রকল্প যেগুলো করাকালীন সময়ে 4 থেকে 5 বছর মানুষের যে কত বড় জনদুর্ভোগ, যে ওই জনদুর্ভোগের অর্থনৈতিক মূল্যায়ন করলে 5-6টা ওরকম ফ্লাইওভার প্রতি বছরে আমরা করতে পারি। সেগুলো দেখভালেরও কেউ নাই। এই প্রক্রিয়া দিয়ে দৃশ্যমান উন্নয়নের নামে যানজট নিরসনের কোনো সমাধান না করার যে প্রক্রিয়ার মধ্যে আমরা চলেছি, এই শহর অচল হবে না তো কোন শহর অচল হবে? সম্ভাবনার দিক থেকে এখনো সম্ভাবনা রয়েছে, শুধু দৃষ্টিভঙ্গি, নীতি এবং আইনের প্রয়োগ এক্ষুনি করলে আমরা অবশ্যই পরিত্রাণ পেতে পারি। ফোন আছে। আচ্ছা, দর্শক, আপনার প্রশ্নটা করবেন আপনার পরিচয় দিয়ে। আমি টম থেকে বলছিলাম, আমার নাম শহীদ। জি, আমাকে একটু যদি সুযোগ দিয়ে একটু বলার জন্য, আমি অবশ্যই চট্টগ্রাম মেট্রো আরটিসি ছিলাম, মেম্বার ছিলাম। আমি নিজেই কমিটি থেকে পদত্যাগ করে চলে আসছি। কারণ এই যে এই যে পরিবহনের যে নৈরাজ্য, মালিকদের যে অবস্থা, মালিকদের যে হুমকি, মালিকরা কিন্তু আপনার পুলিশকে মানে না, ওরা ট্রাফিক মানে না, ওরা পুলিশকে যায় বলে তুমি চুপ থাকো, আমার গাড়ি এরকম চলবে। আমি নিজে পদত্যাগ করে চলে আসছি একমাত্র পুলিশ কমিশনের কাছে দিয়ে এদের নৈরাজ্য দেখে। আপনার ড্রাইভিং লাইসেন্সের গাড়ি চলবে, পুলিশ কিছু বাধা দিতে পারবে না। পুলিশ বাধা দিলে পুলিশের বিরুদ্ধে ওরা যে পুলিশ অফিসে আমার সামনে ও ট্রাফিককে গালাগালি করতেছে, অফিসের সিনিয়র অফিসে গালাগালি করতেছে শ্রমিক নেতারা দিয়ে। এই শ্রমিক নেতা, ওই ড্রাইভার নেতা, ওই আপনার যে অ্যাসিস্ট্যান্ট নেতা, এগুলির জন্য। আর দ্বিতীয় হচ্ছে বিএনপিতে যতগুলো লোক আছে, একজন লোকের ড্রাইভিং লাইসেন্স নেই। যারা ড্রাইভিং লাইসেন্স দেয় ওদের নিজস্ব নিজেরা ড্রাইভিং জানে না, তো অন্যরা একজনে কিভাবে ড্রাইভিং লাইসেন্স দিবে? সারা বাংলাদেশে দেখেন আপনি কোথাও কোনো রোড সাইন নেই, গাড়ি কিভাবে চলবে, ড্রাইভার কিভাবে বলবে? যেমন গত 4-5 দিন আগে আমি আমরা দেখলাম 80 কিলোমিটার হাইওয়েতে চলবে, তাহলে 80 কিলোমিটার হাইওয়ে চলে, 80 কিলোমিটার হাইওয়ে তখন পাশে চলবে। 80 কিলোমিটার, 60 কিলোমিটার, 20-40 কিলোমিটার, 20 কিলোমিটার, তারপর জনগণ যাতায়াতের রাস্তা, এগুলি কোনো নির্ধারিত নেই। শুধু বলল কি 80 কিলোমিটার স্পিডে চলবে, তো 80 কিলোমিটার স্পিড কি মানুষের গায়ের মধ্যে চলবে? এই ধরনের কতগুলো যে বিশৃঙ্খলা, কোনো সমন্বয় নাই। এগুলি একমাত্র পরিবহনের সাথে যারা জড়িত আছে, মালিক, শ্রমিক এবং যারা আছে, এদের কারণে এই নৈরাজ্যের সৃষ্টি হচ্ছে। এদের নৈরাজ্য থেকে বাঁচাতে পারলে জনগণ শান্তি পাবে, নাহলে কখনো শান্তি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। একদম কালাম ভাই আপনাকে ধরে বসছেন। উনি বলছে যে ড্রাইভাররা কোনো কিছু মানছে না। উনি ওটা মেম্বার ছিলেন, উনি হয়তো এটা ওনার অভিজ্ঞতার কথা বলেছেন যে মানছে না, কোনো কিছু বললেই তখন বলছে যে না আমি চালাবো। তারপরে আপনারা, এটা তো আমরা নিজেরা দেখেছি যে যদি কোনো গাড়ি পুলিশে আটক করে কিছুক্ষণ পর হয়তো সব গাড়ি বন্ধ হয়ে গেল। হ্যাঁ, উনি যেটা বলতে চাইছে এরকম। হ্যাঁ, কালাম ভাই বলেন। ধন্যবাদ শহীদকে। হ্যাঁ। উনি খুব সুন্দর প্রশ্ন করছেন। দেখুন, আমাদের ড্রাইভারের প্রয়োজন যে পরিমাণ গাড়ি আছে, তাতে আমাদের ড্রাইভারের প্রয়োজন কমপক্ষে 22 থেকে 25 লক্ষ। আমাদের ড্রাইভার আছে 14 লক্ষ, 6 লক্ষ এমনি শর্ট গাড়ির তুলনায় হিসাবে। আর যদি রিলিভার ড্রাইভার বা স্পেয়ার ড্রাইভার যদি থাকে, না এরকম যদি ধরা যায়, তাইলে ধরেন আমাদের আপাতত ড্রাইভারের দরকার। তো ওই হিসাবে আপনার ড্রাইভার কিন্তু প্রায় 6-7 লক্ষ ড্রাইভার যে শর্ট আছে, এতে কোনো রকম সন্দেহ নেই। এখন প্রশ্নটা হইল যে আমরা গাড়ি বন্ধ করে দেই, আপনি দেখুন আজকে 7 বছরের মধ্যে 2013 সনে একটা লম্বা আন্দোলন হয়েছে আমাদের সিটিতে, কিন্তু সিটি সার্ভিস আমরা বন্ধ করি নাই, গণপরিবহন বন্ধ হয় নাই। এইবার 93 দিন হইছে, আন্দোলন হইছে, আমরা কিন্তু সিটি সার্ভিসে গাড়ি বন্ধ করি নাই। এবং গত 5-7 বছরের মধ্যে একটি দিন যদি দেখাইতে পারে যে ঢাকা শহরে কোনো ধর্মঘট হয়েছে, পরিবহন ধর্মঘট,
কেউ বলতে পারবে না, এর দৃষ্টান্ত নাই। কাজেই সব দোষ নন্দ ঘোষ ওই জায়গায় নিলে হবে না। সালাউদ্দিন ভাই যে কথাটা বলছে যে রোড আপনার একই রোডে 15টা কোম্পানিকে দেওয়া হয়েছে, এই 15টা কোম্পানিদের মধ্যে আমাদের নিজেদের মধ্যে একে অপরের প্রতি অসম প্রতিযোগিতায় যে গাড়িগুলি ড্যামেজ হচ্ছে। এমনও দেখা যায় যে সাল বাকরা উঠে গেছে কিন্তু ওই গাড়ির বয়স মাত্র 2 বছর, এরকম আছে কিন্তু ঘটনা। তাইলে এই যে জিনিসটা, এটা আমি ইকবাল ভাইয়ের সাথে একমত যে প্রাইভেট কার ইউজার সড়ক আছে 13%, তার মধ্যে 13%-এর মধ্যে কতটুকু বেদখল আছে এই পরিসংখ্যান আমার কাছে নাই। তো 8 থেকে 9% লোক প্রাইভেট কার ব্যবহার করে, এটা আমরা জানি। আরেকটা জিনিস দেখবেন ফুটপাতের ব্যাপারে ইকবাল ভাই যেটা বলছে যথার্থ বলছে। আপনি এখন তো যানজট, এই শহরে তো জনজটও হয় বিভিন্ন জায়গায়, মানুষের জন্য গাড়ি চলতে পারে না। এখন ফুটপাতগুলি দেখবেন যে প্রত্যেকটা বাড়ি ফুটপাতের একদম ফুটপাতের সাথে ফুটপাতের ওয়াল, ফুটপাতের এন্ড এবং বাড়ির ওয়াল একসাথে। তো তার বাড়ির গাড়িটা কেমনে বেরিয়েব? ওই ফুটপাতটা হয় না কাইটে লইছে। পৃথিবীর কোথাও কি আছে ফুটপাত কাটার কোনো প্রভিশন আছে যে তার বাড়িতে গাড়ি ঢুকানোর জন্য ফুটপাত কাইটে নিবে? তাইলে মানুষ হাইটে যায় যে একটু সামনে যায় স্টপেজে গাড়িতে উঠবে, এটার মধ্যেও একটা বিড়ম্বনা আছে। আমি খুশি হইতাম যে আমার সালাউদ্দিন ভাই অনেক পুরানো লোক, অনেকের লোক, উনি অনেক জানেন এবং উনি আমার চিতে জ্ঞানে বিদ্যায় অনেক বেশি আমি তো একজন স্বাভাবিক ব্যবসা করি, 30-35 বছর যাবৎ গাড়ি চালাই, ভাত খাই। এখন দেখেন এই রোড দেওয়ার জন্য ঢাকা সিটিতে একটা আরটিসি আছে, রিজনাল আরটিএ রিজনাল ট্রান্সপোর্ট অথরিটি, আরটিসি আচ্ছা, রিজনাল ট্রান্সপোর্ট কমিটি। আচ্ছা, এই রিজনাল ট্রান্সপোর্ট কমিটিতে একজন মাত্র মালিক প্রতিনিধি, একজন শ্রমিক প্রতিনিধি, আর বাকি কিন্তু সব বুয়েটের লোকজন থাকে, ডিটিসি এর লোকজন থাকে, উনি যে কোম্পানি এতে ছিলেন ওরা থাকে, পুলিশের ট্রাফিক ডিভিশনের লোক থাকে এবং এইটার কনভেনার হইল পুলিশ কমিশনার। তো পুলিশের ডিসিদের 4টা জোনে ঢাকা শহর ভাগ করা, ডিসিদের ট্রাফিক জোন, 4টা ট্রাফিক জোনের ডেপুটি কমিশনাররাও থাকে। তো ওনারা তো সবাই জানেন যে কোনটা কতটুক বড় গলি, কোনখানে কতটুক জায়গা, এটা তো ওনাদের জানা। আরেকটা জিনিস যেটা, এটা হলো যে জনসংখ্যা, কোন রোডে কি পরিমাণ জনসংখ্যা এবং ওই রোডে কি পরিমাণ গাড়ি দেওয়ার দরকার, এটা কিন্তু একমাত্র আরটিসি বলতে পারবে। তো ওই হিসাবে কোন রোডে আপনার গাড়ি বেশি আছে, প্যাসেঞ্জার কম, এই যুক্তিটা আমার মনে হয় যে আমি অন্তত আমার কাছে একটু মাইনে নেওয়া কঠিন বিষয়। আর ইকবাল ভাই, আমি ওনাকে ধন্যবাদ জানাই যে সবাই আমাদেরকে এককভাবে দায়ী করে এর জন্য। ইকবাল ভাই কিন্তু কিছু কথা শুরু করছিলেন, এককভাবে এই যানজটের, এই পরিবহনের নৈরাজ্য করা, এটা একক দায়িত্ব আমাদের মালিকদের উপর যদি চাপিয়ে দেওয়া হয়, আমাদের প্রতি অন্যায় করা হবে, অবিচার করা হবে। আমরা বিনিয়োগ করি, বিনিয়োগের এই মানুষের ঢালাও এর জন্য অনেকেই কিন্তু বিমুখ হচ্ছে। অনেক ভালো মানুষের ছেলেরা এই বেকারত্বের যুগে, বর্তমান যে বেকারত্ব, এই বেকারত্বের যুগে আগে চাইতে এখন ট্রান্সপোর্ট সেক্টরে অনেক শিক্ষিত লোক চলে আসছে, অনেকের ছেলেরা আসতে চায়, কিন্তু এই বিভিন্ন ঘাতক শব্দ, এই ঘাতকের জনক শব্দ,
এবং বিভিন্ন ভূষণে আমরা ভূষিত হইতে হইতে এরা অনেকে আসতে চায় না, একটু বিমুখ, এবং যার জন্য এই সেক্টরটাতে বিমুখ। আর এইটা ইকবাল ভাই, আমি ইকবাল ভাইকে আবারও ধন্যবাদ জানাই যে উনি একটা কথা বলছেন যে এটা সেবামূলক খাত। আমি যে আপনাকে সেবা দিব, আমার বাড়ির থেকে কি জমি বিক্রি করে এনে দিব? আপনার একটা ইন্ডাস্ট্রি, এটাকে বলছে যে পরিবহন শিল্প। পরিবহন শিল্প যদি হয়, তো শিল্পের সুযোগ আমাকে দিবেন না কেন? শিল্পের তো ইন্টারেস্ট অনেক কম। আমি যদি গাড়ি কিনি, আপনি বিশ্বাস করেন ট্রান্সপোর্ট লোন 14% নিচে কোনো ব্যাংক ফাইন্যান্স করে না। 14% নিচে। তো 14% যদি হয়, তারপরে যদি ওই যে বৎসরে 1 মাস বা 2 মাস লাগাতার আন্দোলন হয়, তখন যে আমরা তো মাইর খেয়ে যাই। এই যে সেবামূলক সেবাটা শুধু আমি করব, আমাকে তো সহায়তা করতে হবে। আপনি আমাকে সহায়তা করবেন, আমি আপনাকে সহায়তা করব। আপনি যে সিটটায় বসবেন, এইটা আমি ক্লিন রাখবো। আপনি যে গাড়িটাতে উঠবেন, আপনি নামার পরে আপনার শার্টটা যাতে ধুইতে না হয়, এইরকম আমি একটা ফ্যাসিলিটি আমার করতে হবে। তো সেবামূলকের মধ্যে এইটুকু পাইছি, আমরা ইন্টারেস্ট দেই 13%-এর 14%-এর উপর। আর তেল থেকে যত পার্টস আছে, সমস্ত পার্টস, গাড়ির পার্টস আপনি জানেন বাংলাদেশে তৈরি হয় না, সব বিদেশের থেকে আনতে হয়। এবং কোনো পার্টসেরই আমি বিগত 5 বছরের মধ্যে দেখি নাই যে কারো ডিউটি কমছে। প্রত্যেক বছরই ডিউটি বাড়তেছে, ক্রমান্বয়ে গ্রাজুয়ালি ডিউটি বাড়তেছে। এই যে ডিউটি বাড়তেছে, স্পেয়ার পার্টস বাড়তেছে, দাম বাড়তেছে, এতে করে কিন্তু গাড়ির মেইনটেনেন্সও বাড়তেছে। অনেকেই আছে মেইনটেনেন্স করতে পারে না, এটা সত্য। 2 বছরের আগে গাড়ি কিনা, আজকে আনফিট। আমি আর আপনি যদি ইন্সপেকশন করি, আমরা আনফিট গাড়ি পাবো। কেন পাবো? সে যে পরিমাণ আয় করছে, ওই পরিমাণ অর্থ দিয়ে ও গাড়িটা মেনটেন করা সম্ভব না। এরকম বহু বহু ঘটনা আছে। তাই সেবামূলক খাত, আমরা সেবা দিব, কিন্তু সেবার মতো পরিবেশ আমাদেরকে সৃষ্টি করে দিবেন। যাত্রী এবং যারা বুদ্ধিজীবী, যারা স্থপতি, যারা বিশেষজ্ঞ, সবার কাছে আমার সারা বাংলাদেশের পরিবহনের মালিকদের কাছ থেকে করজোড়ে নিবেদন যে আপনারা একটু আমাদের জন্য বলুন এবং আমাদেরকে সেবা করার সুযোগ দিন, আমাদের সেবায় সহায়তা করুন। সালাউদ্দিন, আমাদের প্রায় শেষ পর্যায়ে আছে, আপনি বলেন যে আপনার মধ্যে কথাটা এখন কি, উনি যে কথাগুলো বলেছেন তার সাথে আপনার ইয়েটা কোন জায়গায়? আসলে আমি একটু বলতে চেয়েছিলাম, আমরা প্রায় এই ধরনের আলোচনায় আপনার এই প্রাইভেট কারকে সামনে নিয়ে এসি। সবসময় বলি যে আপনার প্রাইভেট কারে আমাদের সবকিছুর জন্য, আপনার অনেক কিছুর জন্য, বেশিরভাগ এর জন্য দায়ী, কারণ এটা আমরা বলছি। কিন্তু স্ট্যাটিস্টিক্স অনুযায়ী কথা বললে আমার মনে হয় আরেকটু এটা ক্লিয়ার হবে। সেটা হলো যে ঢাকা শহরে কিন্তু আপনার প্রায় 1.5 কোটি, যদি ধরি 1.5 কোটি লোকের বাস। যেটা ইন্টারন্যাশনাল যে থাম রুলটা আছে, এই রুলে বলা আছে যে আপনার 10% লোকের ছোট গাড়ি থাকতে পারে। ঢাকা শহরে কিন্তু 10 থেকে 15 লক্ষ ছোট গাড়ি থাকার কথা ছিল, কিন্তু আমাদের রাস্তা নাই, আমাদের সুযোগ সুবিধা নাই, দাম বেশি। আমাদের 2.5 লাখ গাড়ি, তার ভিতরে শুনেন, এই 2.5 লাখের ভিতরে আপনার সরকারের যত প্রতিষ্ঠান আছে তাদের গাড়ি আছে, সরকারি গাড়ি আছে, কর্পোরেশন, সেক্টর কর্পোরেশনের গাড়ি আছে। ইভেন কি প্রজেক্টগুলো যখন করে, প্রত্যেক প্রজেক্টের সাথেই কিন্তু আপনার 2-3টা করে গাড়ির অপশন রাখে। এই গাড়িগুলো বাদ দিলে বাস্তবে মালিকের হাতে, যেগুলো প্রাইভেট লোকরা চালায়, তাদের হাতে গাড়ির সংখ্যা আছে 70-80 হাজার। আমার কথা হলো যে গাড়ির সংখ্যা যে খুব বেশি তা নয়, কিন্তু আমাদের দুর্বল ম্যানেজমেন্ট এটার জন্য একটা দায়ী। আমি বলবো যে আপনারা এই প্রাইভেট লোকদেরকে যাতায়াতের জন্য আপনারা গাড়ির বন্দোবস্ত করুন, বাসের বন্দোবস্ত করুন। আপনি দেখবেন কেউ প্রাইভেট গাড়ি নিয়ে রাস্তায় নামবে না। আপনার মনে আছে যে একসময় উত্তরার থেকে নিটল একটা সার্ভিস চালু করেছিল, সব জায়গায় ছিল, কি অদ্ভুত সার্ভিস চালু করেছিল। ইভেন আমরা যখন প্রথম 2009 সালে রুট ফ্রান্সাইজ করে উত্তরার থেকে আপনার পর্যন্ত নিউ মার্কেট পর্যন্ত একটা সার্ভিস চালু করেছিলাম,
আমি নিজের কানে শুনেছি এক মহিলা বলেছিলেন তার ড্রাইভারকে যে এইবার তুমি চলে যাও, আমি বাসে যাও। তো মানুষকে আপনার অপশন দিয়ে তারপর তো তার বিরুদ্ধে আচরণ করতে হবে, আপনাকে অপশন ক্রিয়েট করতে হবে। সেই অপশন ক্রিয়েট করতে হলে আপনাকে সত্যি কথা বলতে কি, সেটা হলো যে ঢাকা যেই অবস্থায় ডেভেলপ করেছে, ঢাকা যেই অবস্থায় আছে, সব কিছুর যেই এইটা কেন্দ্রবিন্দু, আপনাকে ডিসেন্ট্রালাইজেশনে যেতে হবে সরকারকে। আপনি শুধু একমাত্র আপনার ট্রান্সপোর্ট বন্দোবস্তের দিকে হাত দিয়ে রাখলে হবে না, কার্যকলাপগুলোকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। এবং আপনি দেখেন টোকিও যখন এরকম হয়ে গেলো, ওরা নিউ টোকিও করলো। কুয়ালালামপুর যখন হয়ে গেলো, ওরা পুত্রজায়া করলো। দিল্লি যখন হয়ে গেলো, তখন নিউ দিল্লি করলো। এরকম কিন্তু প্রত্যেকটা শহরে যখন এরকম স্যাচুরেটেড হয়ে গেছে, তখন কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে আরেক জায়গায় আপনার এটা বন্দোবস্ত করছে। আমি এই কথাটা আগেও বলেছি, আবারও বলবো যে ঢাকার চতুর্পাশে যে স্যাটেলাইট সিটিগুলো হচ্ছে, পূর্বাচল, ঝিলমিল, এগুলোতে যাতে আমরা ওই 12% 13% জায়গা নেওয়ার চিন্তা না করি, সেখানে মিনিমাম 25 থেকে 30% জায়গা আপনার রাখতে হবে। আর ভাই যেই কথাটা বললেন যে আপনার, উনি বলছেন যে 24 লক্ষ ড্রাইভারের দরকার আছে, আপনার 15-16 লক্ষ ড্রাইভার। তা আপনাদের এই যে মানুষের চাকরি নেই এই দেশে, আপনারা কয়টা টেন্ডার দিয়েছেন, কয়টা বিজ্ঞপ্তি দিয়েছেন যে আপনাদের ড্রাইভার দরকার আছে? আপনারা ড্রাইভার চান, ড্রাইভার ক্রিয়েট হোক, আমাদের জনগণের চাকরির সুযোগ হোক। আপনারা যদি সবসময় বলেন যে আপনাদের ড্রাইভারের অভাব আছে, অভাবটা কেন থাকবে যেখানে নাকি ওভার পপুলেটেড একটা দেশ? আপনারা সেখানে তাদেরকে ট্রেনিং ইনস্টিটিউট আছে, আপনার অনেকগুলো ট্রেনিং ইনস্টিটিউট আছে, সরকারি ট্রেনিং ইনস্টিটিউট, বিআরটিসি ট্রেনিং 24টা ডিস্ট্রিক্টটা, 24টা জায়গায় বিআরটিসি ট্রেনিং ইনস্টিটিউট আছে, আপনারা সেখানে পাঠান। আমি যখন ছিলাম, আমি আপনারা জানেন বিকল্প আমি প্রথম তৈরি করেছিলাম, এই বিকল্পের জন্য ট্রেনিং এর বন্দোবস্ত করেছিলাম ইউনিভার্সিটির ছাত্রদের। আজকে তারা আপনার প্রশিক্ষিত ড্রাইভার হয়ে তারা নিজেরাও গাড়ি চালাইছে যতক্ষণ চাকরি না হয়েছে। আপনারা সেটার একটা বন্দোবস্ত করুন। এরপরে আসছে আপনারা যেটা বললেন যে একটা খুব ভালো কথা বলছেন, হ্যাঁ, যেই একটা ভালো কথা আমাদের ইকবাল সাহেব বলছেন, সেটা হলো রেল লাইন আমাদের সিটির মাঝ দিয়ে চলে গেছে। আমরা কিন্তু কয়েকটা রেলকে সিটি সার্ভিসের আওতায় নিয়ে আসতে পারি। সিটি সার্ভিসের আওতায় নিয়ে এসে আপনার দেখেন এই যেগুলো আপনার বড় বড় যে ক্রসিংগুলো আছে, এইটা আবারও বলছি, আইদার আপনারা ওভারপাস করে দেন ওখানে, অথবা আন্ডারপাস করে দেন, ফ্রি হয়ে যাবে রেল লাইনটা, এত মাথায় চিন্তাও আসবে না। এবং সেখানে আপনার এখন যে 72টা ট্রেন চলে, আপনি 200 ট্রেনে চালাতে পারবেন যদি আপনাকে এইটা আন্ডার ওভারপাস আপনি করে দেন, সেইটা করে সিটি সার্ভিসের আওতায় এনে দেন। এবং কানেক্টিভিটি, যেটাকে আমরা খুব বেশি মূল্যায়ন করি, সেটা হলো যে বাস সার্ভিসগুলোকে, এই প্যাসেঞ্জারগুলোকে ক্যারি করার জন্য ইন্টার কানেক্টিভিটি আপনারা করে দেন। এগুলো খুব সহজ জিনিস, খুব কঠিন জিনিস, এবং খুব অল্প সময়ে করা যাবে এই কাজগুলোকে। শেষ পর্যায়ে একদম চলে আসি, আমি একদম শেষ পর্যায়ের জন্য প্রস্তুত। প্রথমত হচ্ছে, আমি কিন্তু প্রাইভেট কার বাতিল করা, কমিয়ে দেওয়া, সেই বিষয়ে কোনো প্রস্তাবনা করি নাই। তার মূল কারণ হচ্ছে, প্রাইভেট কারটা কিন্তু যে অর্থনৈতিক উন্নয়ন দেশের হচ্ছে, আমরা মধ্যম আয়ের দেশের দিকে চলে যাচ্ছি, এইটা কিন্তু একটা সোশিও ইকোনমিক স্ট্যাটাস সিম্বল। একটা মানুষের অর্থ হয়েছে কিভাবে প্রকাশ করবে, একটা গাড়ি কিনে, আবার স্বাচ্ছন্দ্যেরও প্রতীক। অতএব প্রাইভেট গাড়িকে আমি ওই নিয়ন্ত্রণের কথা বলি যে, বরং তার চলাচল নিয়ন্ত্রণ, যেই 12.5% সড়কে গণপরিবহনের সুযোগ রয়েছে মাত্র, সেই জায়গায় তাকে নির্দিষ্ট সময় নিয়ন্ত্রণ, 90% লোক যেটা দিয়ে চলাচল করে তাদের সুবিধাকে প্রাধান্য দেয়া, অর্থাৎ বেশি মানুষ যেটা চলছে সেখানে প্রাধান্য দিব ওই সড়কগুলিতে। ভালো বাসের বন্দোবস্ত করুন। আচ্ছা, তো এই বিকল্প ব্যবস্থাটার জন্যই ওকে নিয়ন্ত্রণ করতে হবে। ডিমান্ড এনে মুরগি আগে আলোচনা করে লাভ নাই, এক। দ্বিতীয়ত, এটিও পরিষ্কার বলা দরকার যে আমরা আজকে আলোচনা ছিল কিন্তু কেন্দ্রীভূত গণপরিবহন নৈরাজ্য, যার কারণে আমি অন্য বিষয়গুলি বলতে চাই। এবং এই নৈরাজ্যের ক্ষেত্রে মনে রাখতে হবে, দেয়ার ইজ এ আনহোলি অ্যালায়েন্স, যার কারণে গণপরিবহন ব্যবস্থায় যারা জড়িত তারা প্রায় জনগণকে জিম্মি করে বিভিন্ন রকম অসৌজন্যমূলক দাবিগুলো, অকাঙ্ক্ষিত দাবিগুলো পালন করার চেষ্টা করে। আমি একবারে দ্রুত পড়ে যাব, 3টা সংস্থা এখানে জড়িত, তাদের কি করণীয়। গণপরিবহনের মালিক শ্রমিকদেরকে অবশ্যই সেবার মনোভাব নিতে হবে। আবারও বলছি, শুধুমাত্র লাভের মনোভাব নিয়ে এই ব্যবসা যদি আপনারা করতে চান, সরকারও আপনার প্রণোদিত করা উচিত না, এবং আপনারাও এই ব্যবসায় টিকতে পারবেন না। সরকারের এখানে তাকে অবশ্যই অ্যালায়েন্স করতে হবে, সাহায্য করতে হবে। দক্ষতা এবং মানসম্পন্ন ব্যবস্থাপনার জন্য আপনাকে অবশ্যই দায়বদ্ধতা নিতে হবে, এবং এই দায়বদ্ধতার জায়গায় জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া এবং শাস্তিমূলক ব্যবস্থা নিজেরাই আপনারা সাহায্য করেন, যাতে দুষ্টের দমন, শিষ্টের লালন হয়, এবং আইন অনুযায়ী চালানোর ব্রত হওয়ার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে।
এবং সেই সঙ্গে যদি চলে যাই, বিআরটিএ বলে একটা সংস্থা নিয়ন্ত্রণের জায়গা রয়েছে, তাদেরকে অবশ্যই দক্ষতা সম্পন্ন চালক তৈরি করার কেন্দ্র বানাতে হবে, ক্ষেত্র তৈরি করতে হবে। কারণ শুধু শাসন করলে হবে না, সুযোগ তৈরি করতে হবে, ফ্যাসিলিটেট করতে হবে। সরকারের কাজ তো ফ্যাসিলিটেট করা, শুধুমাত্র আইনের শাসনের জন্য বেতানো না। মানসম্মত বাহন নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে, যুক্তিসঙ্গত রুটের হাজার হাজার রুট তৈরি করে এই কার্যক্রম চালানো যাবে না, শহরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। অবশ্যই যথাস্থানে স্টপেজের ব্যবস্থা ওনাদেরকে করে দিতে হবে, তা না হলে ওনারা যে কোনো জায়গায় থামাবে সেখানে আমি কিছুই বলতে পারবেন না, কারণ স্বস্থানে থামানোর জন্য জায়গা তো আপনি করেন নাই। এবং অবশ্যই রুট সুনির্দিষ্ট করার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজ, অনেকেই বুঝে না ফ্র্যাঞ্চাইজ মানে কি, একই রুটে অজস্র মালিক নয়, বরং সমন্বিত মালিক সংঘের মধ্যে দিয়ে মালিক সংঘের মাধ্যমে একটা রুটে একসঙ্গে গাড়ি চলবে, সংঘ মানে সবাই মিলে। আর গণপরিবহন সক্ষম সড়ক সমূহে অবশ্যই বিআরটিএ কে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে। সবশেষে পুলিশ সিগন্যাল অনুযায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা চালু করা দরকার, কঠোরভাবে আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। এই যে একটা আনহোলি নেক্সাস আছে, সেখানে অনেক গাড়ির মালিক কারা, খোঁজ নিলে বুঝবেন আমি কি মিন করছি, আমি স্পষ্ট করে বললাম না। সময় এবং চাহিদা নির্ভর সড়ক ভলিউম স্টাডি করা এবং আধুনিক ডিজিটাল টেকনোলজি নির্ভর নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনে পুলিশকে এগিয়ে আসতে হবে, তবেই হয়তো আমরা উত্তরণের পথে যাব। একটি কথা মনে করে দিতে চাই, অসম্ভব সম্ভাবনা এখন এই নগরে রয়েছে। যারা ফার্স্টেড হয়ে মনে করছেন অ্যাবান্ডন সিটি ফেলে দেব, চলে যাব পুত্র যাওয়ায়, আমি মনে করি ঢাকা এখনো অজস্রতার দেওয়ার ক্ষমতা আছে, শুধুমাত্র প্রচেষ্টা, ঘুরে দাঁড়ানো, কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক সদিচ্ছা। আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনাদের ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।